রিয়াদ এবং নাহিদের এবার মনে হলো তারা যেন স্বপ্ন দেখছে। দুজন দুজনের দিকে কাতর চোখে তাকালো। আহমেদ দুষ্টুমি করে বলল, কেন? তোমার বুঝি ওটা খুব পছন্দের ছিল? রোজা অন্যদিকে ফিরে বলল, না তেমন না, গাড়িটা অনেক সুন্দর ছিল। আর ওই গাড়িটার সাথে আপনাকে বেশ মানায়, এই আর কি। স্বপ্ন দেখেছে কিনা নিশ্চিত হতে নাহিদ এবার নিজেই নিজেকে চিমটি কাটলো। সাথে সাথে আ করে আর্তনাদ দিয়ে উঠল। রোজা এবং আহমেদও চমকে তাকালো। আহমেদ তো বলে উঠল। কি ব্যাপার নাহিদ, চেঁচালে কেন? নাহিদ মাথা চুলকে বলল, হ্যাঁ, মানে না স্যার, ওই যে মশা, ভোরবেলা খুব মশা থাকে, জানেনই তো, মশা কামড়েছে। হ্যাঁ হ্যাঁ। রোজা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো নাহিদকে। এরপরে তাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের দুজনকে একদিকে মনোযোগ দিতে বলেছে কে? নাহিদ এবং রিয়াদের চোয়াল ঝুলে পড়ল। ম্যাম বুঝে ফেলেছে? রোজা আবারও বলে উঠল। সামনে তাকাও, ঠিকঠাক গাড়ি চালাও। নাহিদ বোকার মতো বলে উঠল, ম্যাম, আমি তো গাড়ি চালাচ্ছি না, রিয়াদ চালাচ্ছে, তাহলে আমি কি করব? রিয়াদ অদৃশ্য হাতে নিচের কপাল চাপড়ানো। রোজা বাঁকা হেসে বলল, তুমি সামনে তাকিয়ে রাস্তায় চলা যানবাহনগুলোকে পর্যবেক্ষণ করো আর গুনতে থাকো গাড়িগুলো। ফ্ল্যাটে গিয়ে আমি শুনবো যে ভোরবেলা কয়টা গাড়ি গিয়েছে এই রাস্তা দিয়ে। নাহিদ সরল মনে মাথা নাড়ালো। ওকে ম্যাম। ফ্ল্যাটে পৌঁছতেই নোরা এবং অহনা মনে মনে বেশ খুশি হলো। নোরা তো মনে মনে ছিঙ্গালালা নাচ শুরু করে দিল। তার প্রিয় গায়ক এই ভোরবেলা এখন তার সামনে। ভাবা যায় কি ভাগ্য তার। রিয়াদের মেসেজ পাওয়ার পরও অহনা প্রথমে বিশ্বাস করেনি যে আহমেদ এই ফ্ল্যাটে আসছে। কিন্তু এখন আহমেদকে দেখে অহনা দ্রুত গতিতে রান্নাঘরে চলে গেল। ৫ জনের রান্নার বদলে ৬ জনের রান্না বসিয়ে দিল। মনে মনে বেশ খুশি হলো। কিছু একটা মনে করতেই অহনা দ্রুত গতিতে ফোন বের করে কল করলো রাজিয়া রহমানকে। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। এত ভোরবেলা কল করার জন্য অনেক দুঃখিত। ঘুমাচ্ছিলেন বুঝি? রাজিয়া রহমান বরাবরই বেশ সকালবেলা ঘুম থেকে ওঠে। কারণ তাকেও তো তার রেস্তোরাঁটা খুলতে হয়। রাজিয়া রহমান এখন গরুর কষা মাংস রান্না করছিল। অহনার কথা শুনে বলল, ঘুমাবো কেন? বিরক্তকারী কি হলো বোকামে? বলো কি বলবে? অহনা বেশ উৎফুল্লিত কণ্ঠে বলল, আন্টি, আপনার জন্য একটা অনেক বড় খুশির খবর আছে। রান্না প্রায় শেষ হলে অহনা, নুরা, রিয়াদ এবং নাহিদ উপস্থিত হলো ড্রয়িং রুমে। ফোন হাতে নিয়ে বসে থাকা আহমেদের সামনে। আহমেদ এখন অনলাইনে বিভিন্ন গাড়ির কালেকশন দেখছে। রোজার কথা অনুযায়ী সে আগের মতো ডার্ক ব্লু রঙেরই গাড়ি কিনবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তার কুইন মুখ ফুটে বলেছে, এটাই তো অনেক আহমেদ। এটাই তো অনেক আহমেদ এখন পারলে সব কটা গাড়ির সাথে সাথে তার সমস্ত কিছুই নীল রঙের করে ফেলে। ফোন থেকে চোখ উঠিয়ে ৪ জনকে ধারাবাহিকভাবে দাঁড়িয়ে থেকে আহমেদের ভ্রু কুঁচকে গেল। কি ব্যাপার, তোমরা এভাবে আমার সামনে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? নোরা এবং নাহিদ অহনাকে ধাক্কা দিতে থাকলো, যার অর্থ তুই বল তুই বল। অহনা ঠোঁট ফিচিয়ে বলল, স্যার, আসলে একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো। অহনা এবং আহমেদের সামনের সোফাতে বসে পড়ল। তার দেখা দেখি সবাই বসলো। এদিকে নাহিদ হাতে পানির বোতলও নিয়ে এসেছে। তার মন বলছে এখন এখানে সেসব কথাবার্তা হবে তাতে তার হার্ট ফেল করার সম্ভাবনা বেশি থাকবে। আহমেদ সবার দিকে তাকিয়ে বলল, তোমাদের মুখগুলো এমন লোকাল বাসের মতো হয়ে আছে কেন? নাহিদ ফিসফিস করে বলল, স্যার আসছে, ম্যাম ফ্রেশ হতে গিয়েছে বাথরুমে, এই সুযোগে আপনার সাথে কথা বলতে আসলাম। ম্যামের সামনে বলা যাবে না, একটু আস্তে কথা বলুন, ম্যাম শুনতে পেলে বিপদ হয়ে যাবে। আহমেদও একবার উপরে তাকিয়ে তাদের মতো করে ফিসফিস করে বলল, কেন, তোমরা কি তোমাদের ম্যামের অজান্তে কোনো আকাম কুকাম সেরেছো? রিয়াদ বলে উঠল, না না স্যার, আস্তাগফিরুল্লাহ। কি যে বলেন, তেমন কিছু না। আমরা তো আপনার বিষয়ে কথা বলতে এসেছি। আহমেদ এবার সিরিয়াস হয়ে বলল,
কি হয়েছে বলো তো? অহনা এইবার বলে উঠল। স্যার মানে বিষয়টা সত্যি কি না জানি না, তবে সত্যি হবে হয়তো বা। মানে আমাদের ম্যাম তো বিয়ে করে ফেলেছে স্যার। আমাদের ম্যাম বিবাহিত। এখন আপনার কি হবে? সবাই ভেবেছিল এখনই আহমেদ চিৎকার দিয়ে উঠে বলবে, না, এ হতে পারে না। রোজা এমন করতেই পারে না। সে শুধুই আমার। বাংলা সিনেমার মতো আহাজারি করতে থাকবে আহমেদ, কিন্তু আহমেদ তেমন কিছুই করলো না। হাতে থাকা ফোনটা সাইডে রেখে চোখ পিটপিট করে সবার দিকে তাকিয়ে বলল। নাহিদ এবার সিরিয়াস ভঙ্গিতে ফিসফিস করে বলল, সিক্রেট স্যার। ম্যামের পার্সোনাল ইনফোর ফাইল পেয়েছিলাম, লুকিয়ে দেখেছি। ম্যাম জানতে পারলে গুলি করে উড়িয়ে দেবে। তবে আমরা আপনাকে অনেক ভালোবাসি স্যার, তাই আপনাকে জানিয়ে রাখলাম। আপনি তো ম্যামকে ভালোবাসেন স্যার, কিন্তু এখন কি হবে? ম্যাম তো বিয়ে করে নিয়েছে, আপনার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। আহমেদের জবাব দেওয়ার আগেই রিয়াদ বলে উঠল, তবে আপনি চিন্তা করবেন না স্যার, দরকার পড়লে আমরা ম্যামের বরকে খুন করে একদম গুম করে ফেলব। আপনি শুধু বলুন আপনি রাজি কিনা। ম্যামের এখনকার বরকে সরানোর দায়িত্ব আমাদের। আমরা সবাই খুব করে চাই ম্যামের সাথে আপনার বিয়ে হোক। আহমেদ মুচকি হাসল। একটু এগিয়ে গিয়ে তাদের সবাইকে তর্জনী আঙ্গুলের ইশারায় কাছে আসতে বলল। সোফায় বসেই সবাই মাথাগুলো এগিয়ে দিল। আহমেদ এবার তাদের মতো করেই ফিসফিস করে বলে ওঠে, একটা সিক্রেট কথা বলি, মিডিয়ার সামনে বলবে না, হ্যাঁ? কোনোভাবেই যেন এই কথাটা বাইরে না যায়, আমাদের মধ্যেই থাকবে। সবাই মাথা নাড়ালো, যার অর্থ তারা বলবে না। আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলল। আমি নিজেও বিবাহিত। সবাই ঠোঁট গোল করে আনমনে বলল, ও আচ্ছা আচ্ছা। কিন্তু বিষয়টা মস্তিষ্কের স্নায়ুতে পৌঁছলেই সবার মাথায় বাজ ভেঙে পড়ল। ফট করে সবাই আহমেদের মুখের দিকে তাকালো। রিয়াদের তো এক হাত বুকে চলে গেল। এখনই মনে হয় অ্যাটাক ফ্যাটাক কিছু হয়ে যাবে। নাহিদ জানতো এমন কিছুই হবে। ঢক ঢক করে হাতে থাকা বোতলে পানিগুলো খেয়ে নিল সে। নোরা কাতর চোখে তাকালো আহমেদের দিকে। এটা কি বলছেন স্যার? আপনিও? মানে আপনারা দুজন দুজনকে ঠকাচ্ছেন? আপনারা দুজনই বিবাহিত হওয়া সত্ত্বেও একে অপরকে? এটা কিভাবে সম্ভব স্যার? আপনার কাছে এটা আমি মোটেও আশা করিনি। রিয়াদ তো মুখে কুলুপ এঁটে বসে রইল। সে এখন আগে হিসাব মেলানোর চেষ্টা করছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? আহমেদ নিজেও বিবাহিত, রোজাও বিবাহিত, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে। আস্তা গফিরুল্লাহ, তারা দুজনেই পরকিয়া করছে। এসব উল্টোপাল্টা চিন্তার মাঝেই অহনা বলে উঠল, আপনার বউ কোথায় স্যার? সে কি মারা গিয়েছে? স্যার বিশ্বাস করুন, আপনি আমাদের ম্যামের মতো এত ভালো বউ পাবেন না। যদিও ম্যাম একটু কঠিন, কিন্তু ভেতর থেকে অনেক নরম, অনেক ভালো মানুষ। আপনি যদি বিবাহিত হয়েও থাকেন, আপনার বউকে আপনি ডিভোর্স দিয়ে দিন স্যার। ম্যাম তো আপনাকে মনে মনে অনেক বেশি ভালোবাসে, সত্যি। আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলল। তা তো সম্ভব না। আমি তো আমার বউকে ভীষণ ভালোবাসি। সবার চোয়াল ছুলে গেল। রিয়াদ এবার মুখ খুলল, একটু জোর গলায় বলল, কি বলছেন স্যার? আপনি না ম্যামকে ভালোবাসতেন, এখন আবার বলছেন আপনার বউকে ভালোবাসেন? এটা কোনো কথা? দুজনকে ভালোবাসা যায়? এতদিন তাহলে ম্যামকে ভালোবাসার নাটক করেছিলেন? আহমেদ আবারও ঝুঁকে গেল তাদের দিকে। আঙ্গুলের ইশারায় আবারও কাছে আসতে বলল। সবাই আবারও সিরিয়াস ভঙ্গিতে আহমেদের কাছে মাথা এগিয়ে দিল। না জানি আবার কি শুনতে হয়। আহমেদ আবার ফিসফিস করে বলল। আর একটা সিক্রেট কথা বলি। সবাই ভয়ার্থ চোখে একে অপরের দিকে তাকিয়ে অসহায় মুখ নিয়ে মাথা ঝাঁকালো। আজকে তো তারা এসেছেই সিক্রেট কথা শুনতে, মরে গেলেও আজকে শুনতে লাগবে। না শুনে কোনো উপায় নেই। আহমেদ বাঁকা হেসে বলে উঠল। কানাডা যাওয়ার আগে আমি তোমাদের ম্যামকেই বিয়ে করেছিলাম। তোমাদের ম্যামই আমার বউ।
আহমেদের মুখ নিঃসৃত একটি বাক্যই যেন এমনভাবে উপস্থিত থাকা চারজনকে সজোরে আঘাত করলো, যেন কারো হাতে ধরা ভারী কিছু সজোরে তাদের মস্তিষ্কের ওপর পড়েছে। চোখের পলক ফেলতেও ভুলে গেল। কান্না না হাসি, রাগ না অবিশ্বাস, কিছুই ঠিকমতো বোঝা গেল না। যেন মাটির নিচে থেকে আচমকাই পৃথিবী সরে গেল তার পায়ের তলা থেকে। নাহিদ তো সোফা থেকে পড়তে পড়তে নিজেকে সামলে নিয়েছে। চারজন যখন চোখ বড় করে আহমেদের দিকে তাকিয়ে রইল, তখন আহমেদ ধমকের স্বরে বলল, তোমার ম্যামের আঙুলে বিয়ের আংটি দেখোনি নাকি? ও তো 3 বছরে একবারও আংটিটা খোলেনি, দেখোনি তোমরা? সবাই যন্ত্রের মতো মাথা নাড়ালো। হ্যাঁ, তারা তো রোজার আঙ্গুলে অনেক সুন্দর একটা হীরের আংটি দেখেছে, কিন্তু সেই আংটি যে বিয়ের আংটি সেটা তো তারা জানে না। তারা শুধু জানতো এটি আহমেদ রোজাকে দিয়েছে। নূরা মনে মনে নিজেকে বাহবা দিল। সে তো এই আংটি দেখেই আরো বেশি কৌতূহলী হয়েছিল। আহমেদ দৃঢ় কণ্ঠে বলল, তাহলে তোমার ম্যামের পার্সোনাল ইনফোতে ম্যারেড লেখা থাকবে নাকি উইডোয়ার লেখা থাকবে? আমি কি মরে গিয়েছি নাকি? আজব। চারজন একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল। মানে? আহমেদ এবার নির্বিকার ভঙ্গিতে আয়েশ করে সোফাতে গা এলিয়ে দিয়ে বলল, মানে হলো এই যে 3 বছর আগেই আমাদের বিয়ে হয়ে গিয়েছে, সেই হিসেবে তোমার ম্যাম এবং আমি বিবাহিত। যদিও লুকিয়ে বিয়ে করেছি, কেউ জানে না। নোরা এক আঙ্গুল তুলে কাপা কণ্ঠে বলল। তার মানে ম্যাম আগে থেকেই আপনার বউ? আহমেদ গর্বের সাথে মাথা নাড়ালো। চারজন এবার একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকালো। রিয়াদ এবার একটু চিন্তিত স্বরে বলল, স্যার, তাহলে এতদিন এসব করার কি দরকার ছিল? না মানে, ম্যাম যেহেতু আপনার বউ, তাহলে তো আপনি ম্যামকে তুলে নিয়ে যেতেও পারতেন। শুধু শুধু ম্যামের রাগ ভাঙানোর চেষ্টা করছিলেন। আহমেদ এবার সিরিয়াস কণ্ঠে বলল, তোমার ম্যামকে তোমরা চেনো না? তোমার ম্যামকে আমি তুলে নিয়ে যাব আর তোমাদের ম্যাম আমাকে বাঁচিয়ে রাখবে? তোমরা এটা ভাবলে কি করে? আমাকে তো বিনা কেরোসিনেই জ্বালিয়ে দিত। সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আসলেই তো, ম্যামকে তো আবার জোর জবরদস্তি করে কিছু করা যায় না, না হলে কথায় কথায় গুলি করে। নোরা এবার একটু হাঁটু মুড়ে বসে বলল, স্যার, কাহিনীটা বলুন তো, কিভাবে কি হলো? আর আপনারা যে বিয়ে করেছেন সেটা তো রাজিয়া আন্টি জানে না। আহমেদ বলল, আমরা যে বিয়ে করেছি সেটা আমি আর রোজা ছাড়া আর কেউ জানে না, মামুনিও জানে না, এমনকি রোজা নিজের বাবাকেও বলেনি। আসলে কানাডা যাওয়ার আগে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যে রোজা অনেক বিভ্রান্তিতে পড়ে গিয়েছে। ওর সব সময় মনে ভয় থাকতো যে আমি ফিরে আসবো কিনা, অথবা আমি ওকে আবার আগের মতো ভালোবাসবো কিনা, এই নিয়ে অনেক চিন্তায় থাকতো। এই কারণেই আমি ভেবেছিলাম যে ওকে বিয়ে করেই তারপরে যাব, অন্তত নিজের প্রশান্তির জন্য। সবার অজান্তেই একদিন লুকিয়ে আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করি। সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকলো আহমেদের কথা। আহমেদ আবারও বলল, তবে হ্যাঁ, আমাদের শরীয়ত মোতাবেক এখনও বিয়ে হয়নি, মানে কবুল বলে এখনও আমাদের বিয়ে হয়নি, যে কারণে এমনিতেও আবার বিয়ে করতে হবে। ওই সময় শুধুমাত্র চেয়েছিলাম যে রোজা আমার স্ত্রী হয়ে থাকুক, আমি যেন এটাতে নিশ্চিন্তে থাকতে পারি যে হ্যাঁ, ও আমার স্ত্রী। কানাডাতে গিয়ে যাতে আমার মনে থাকে যে আমার একজন স্ত্রী আছে, যে আমার অপেক্ষায় নির্ঘুম রাত পার করছে। এই কারণেই মূলত বিয়ে করেছিলাম। সবাই এবার বেশ খুশি মনে শুনতে থাকলো। আহমেদ এবার অনেক দুঃখী স্বরে বলল, তবে কষ্টের কথা হচ্ছে এটা, তোমাদের ম্যাম ওই বিয়ে নাকি মানে না। লুকিয়ে বিয়ে করা কেউ জানে না, এই বিয়ের নাকি কোনো ভিত্তি নেই। আমিও বলেছি কোনো ব্যাপার না, আবার বিয়ে করব, সমস্যা কি? বউ তো একটাই, বিয়ে 1000 বার করা যাবে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, তোমাদের ম্যাম মনে মনে যতই বলুক যে সে বিয়েটা মানে না, কিন্তু ও নিজেও মন থেকে বিয়েটা মানে। এ কারণেই সেই দিন থেকেই ও ম্যারিড হিসেবেই সবাইকে পরিচয় দেয়। এমনকি আমার সাথে অভিমান করে থেকেও ও মানুষকে ম্যারিড বলেই পরিচয় দিত, অথচ স্বামীর কোনো অধিকার সম্মানই আমি পাই না। নাহিদ আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না স্যার, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আহমেদও এবার গা ঝেড়ে বলল, আমিও জানি সব কিছু ঠিক হয়ে যাবে, আর সব কিছু ঠিক হয়েও গিয়েছে।
আমি তো এই জন্য বেশি প্যারা নিইনি তখন। আমি তো জানতাম ও কিছুই করতে পারবে না। ওই রাগ অভিমান পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। ও ইতোমধ্যেই আমার স্ত্রী, এই জন্যই নিশ্চিন্তে ছিলাম। ওই রাগ অভিমান করে কোনো লাভ নেই, দিন শেষে আমারই স্ত্রী। একটু থেমে আহমেদ আবারও দৃঢ় কণ্ঠে বলে উঠল, খালি শরীয়ত মোতাবেক বিয়েটা হয়ে যেতে দাও না, তারপর দেখাবো মজা। অধিকার কি করে আদায় করে নিতে হয় সেটা এই সাদ আহমেদ রহমান খুব ভালো করেই জানে। পুরোপুরি স্ত্রী হয়ে যাক আমার, তারপর বোঝাবো কত থানে কত চাল। সবাই ঠোঁট গোল করে ও বলল। অহনা বলে উঠল, ঠিক আছে স্যার, আমরা অপেক্ষায় থাকব। স্যার বিশ্বাস করুন, আপনি যেদিন ম্যামকে কাবু করতে পারবেন সেদিন আমি আপনাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। আহমেদ উৎফুল্লে বলল। তাই নাকি? রিয়াদ বলে উঠল, হ্যাঁ স্যার, ম্যামকে তো জীবনে দেখলাম না যে কাউকে ভয় পায়। তবে ম্যাডাম যদি আপনার কাছে কাবু হয়ে যায় স্যার, আপনি যা চাইবেন তাই হবে। আমি আপনাকে লং ড্রাইভে নিয়ে যাব। নোরা বলে উঠল। নাহিদ মাথা চুলকে বলল, স্যার আমার তো কিছু নেই, আমি কি দেব আপনাকে? আহমেদ সিরিয়াস কণ্ঠে বলে উঠল, তোমার ম্যামের সাথে আমার পরিপূর্ণ বিয়ে হওয়ার পর আমার আর তোমার ম্যামের বাসর ঘরটা তুমি সাজাবে। অনেক সুন্দর করে সাজানো চাই। নাহিদ খুব খুশি হলো যেন। ঠিক আছে স্যার, আপনার বাসরঘর খুব সুন্দর করে সাজাবো। এত সুন্দর করে সাজাবো যে আপনি ম্যামকে ছেড়ে শুধু বাসর ঘরের দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। সবাই এই পর্যায়ে হেসে উঠল। রোজা কেবলই গোসল শেষ করে ভেজা দেহে তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরোলো। ভেজা চুলের ফোঁটা ফোঁটা পানি তার ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে। ঘরটা যেন হালকা একটা শীতলতার আভা পেয়েছে। রোজার চোখে মুখে সেই স্বাভাবিক দৃঢ়তা। রোজা আশেপাশে কোনো কিছু খেয়াল করেনি। নিজের মতো করে আয়নার কাছে গিয়ে তার চুল থেকে তোয়ালে খুলে ফেলে চুল মুছতে শুরু করলো। হঠাৎই আয়না দিয়ে বিছানার দিকে চোখ পড়তেই তার চক্ষু চড়ক গাছ। ফট করে পেছনে ঘুরে বিছানার দিকে তাকিয়ে দেখে আহমেদ শুয়ে আছে নির্বিকার ভঙ্গিতে। আহমেদের ঠোঁটে মুখে দুষ্টু হাসি। রোজার রুমে অন্য কারো এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি। কপালে সামান্য ভাঁজ পড়ে রোজার, ঠোঁটের কোণে রাগের সামান্য ছায়া। রোজা জোর কণ্ঠে বলে উঠল। আপনি কি করছেন আপনি এখানে? আহমেদ একইভাবে নির্বিকার ভঙ্গিতে মুগ্ধ হয়ে তাকিয়ে বলে ওঠে, নিজের বউকে দেখতে এসেছিলাম, কিন্তু এসে যে বউকে এত হট অবস্থায় দেখতে পাবো তা ভাবিনি। রোজা রেগে আরো কিছু বলতে গেলেই আহমেদের শেষের কথাটা তার স্নায়ুতে বেঁধে যায়। কান গরম হয়ে গেল তার। রোজার খেয়াল হয় যে সে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে সে আশেপাশে তাকিয়ে নিজের কাপড়গুলো খুঁজতে থাকে। আমার জামা কাপড় কোথায়? এখানেই তো রেখেছিলাম। আহমেদ নিজের হাত উপরে উঠিয়ে রোজাকে বলে। দিতে ইচ্ছে করছে না মাই কুইন? আহমেদের হাতে নিজের কাপড় দেখে রোজা নিজেকে ধাতস্থ করে হাত পেতে বলে,